আচ্ছা, তাহলে দেখ, 1 যদি এক্সটা এক্স্যাক্টলি হাফ হয়, আর 1 - x যদি হাফের থেকে বড় হয় এক্সটা, তো এক, এখানে ইকুয়াল টু তুই ধরতে পারিস। আচ্ছা, তাহলে এখানে 4টে অপশন আছে, কোনটা ঠিক হবে সেটা বলতে হবে। দেন এফ ইজ, 1 নম্বর হচ্ছে কন্টিনিউয়াস অ্যাট হাফ, বি হচ্ছে ডিসকন্টিনিউয়াস অ্যাট হাফ, সি হচ্ছে কন্টিনিউয়াস ফর অল এক্স বিলংস টু ক্লোজ 0 ওপেন 1, আর ডি হচ্ছে নট ডিফাইন্ড অ্যাট, বাজে অপশন, নট ডিফাইন্ড অ্যাট হাফ। বল কোনটা হবে? মাল্টি চয়েস না এরকমই একটা অ্যান্সার? সেটা কিছু বলছি না আমি, আচ্ছা সবটাই দেখতে হবে, তোকে যাচাই করতে হবে। আচ্ছা। অপশন বি ডিসকন্টিনিউয়াস এট হাফ। হ্যাঁ স্যার, বিটটা হবে। বিটটা হবে, কারণ দেখ এখানে হাফের ক্ষেত্রে এটা হচ্ছে এক, আর এখানে হচ্ছে হাফের কাছাকাছিতে হাফের দিকে কনভার্ট করছে এটা, হ্যাঁ, এইটাও তোর হাফের দিকে কনভার্ট করছে, শুধু এটা এটা কি রকমের ডিসকন্টিনিউটি? এটা হচ্ছে দুদিকেই লিমিট এক্সিস্ট করছে, ফাংশনাল ভ্যালুটা এক্সিস্ট করছে না। শুধু ফাংশনের ভ্যালু তো এক্সিস্ট করছে কিন্তু আলাদা। হ্যাঁ, আলাদা। হ্যাঁ, এটাকে বলা হয় রিমুভেবল ডিসকন্টিনিউটি, ঠিক কি না? মানে জাস্ট তুই হুম, ফাংশনের এই ভ্যালুটা হাফ করে দিলেই কারেক্ট হয়ে যাবে অ্যান্সার, হ্যাঁ, ঠিক না? তো সেটা বলা হচ্ছে রিমুভেবল ডিসকন্টিনিউটি। আর যদি দুদিকের রাইট হ্যান্ড আর লেফট হ্যান্ড লিমিট যদি ডিফারেন্ট হতো, তাহলে সেক্ষেত্রে আমরা বলা হতো জাম্প ডিসকন্টিনিউটি, ঠিক আছে? দুটো লিমিট যদি রাইট হ্যান্ড আর লেফট হ্যান্ড দুটোই এক্সিস্ট করতো কিন্তু আলাদা, তাহলে সেটা জাম্প ডিসকন্টিনিউটি, ঠিক আছে? আচ্ছা বুঝলাম। হ্যাঁ। হুম, আর আরেকটা যদি হয় যে ধর লিমিট দুটোর মধ্যে কোনো একটা ধর এক্সিস্ট করছে না, রাইট আর লেফটের মধ্যে কোনো একটা এক্সিস্ট করছে না, কিন্তু কিন্তু তোর নেবারহুডের মধ্যে বাউন্ডেড হচ্ছে ফাংশনটা, তাহলে সেটাকে বলা হয় ফাইনাইট অসিলেশন, মানে অসিলেটরি ডিসকন্টিনিউটি। হ্যাঁ। আর যদি মানে আনবাউন্ডেড হয় ফাংশনটা, তাহলে বলা তাহলে হবে ইনফাইনাইট ফাইনাইট। ডিসকন্টিনিউটি, হ্যাঁ। ঠিক আছে? তো এইটা মাথায় রাখতে হবে, ডিসকন্টিনিউটির টাইপ অনেক সময় জিজ্ঞেস করে। আর যদি দুটোই মানে এরকম হয় যে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট দুটোই ইনফাইনাইট টু মাইনাস ইনফাইনাইট অসিলেট করছে, তাহলে ওটাকে ওটা তো কি বলবো? ইনফাইনাইট ডিসকন্টিনিউটি, আচ্ছা। আনবাউন্ডেড হলেই ইনফাইনাইট ডিসকন্টিনিউটি। তুই হুম যেটা বললি সে তাতে তো আনবাউন্ডেডই হবে ফাংশনটা। হুম হুম। হুম, ওটাই। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখ, এফ এক্স ইকুয়ালস টু কস এক্স যদি এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0, আর মাইনাস কস এক্স যদি লেস দ্যান ইকুয়ালস টু 0 হয়, তাহলে কি হবে? হ্যাঁ, তাহলে হবে যে এফ কন্টিনিউয়াস অ্যাট 0, রিমুভেবল ডিসকন্টিনিউটি অ্যাট 0, অ্যাট 0। 3 হচ্ছে ইররিমুভেবল ডিসকন্টিনিউটি অ্যাট 0, মানে রিমুভেবল নয়, মানে বুঝতে পারলি? হুম নান হুম। অফ দ্য অ্যাবাভ। কোনটা হবে বল? এগুলো হচ্ছে ইজি কোশ্চেনের মধ্যে পড়ছে, বুঝলি? হ্যাঁ। এগুলো এখন ইজি। এটা
তোকে প্রথমে এখানে কি চেক করতে হবে, রাইট হ্যান্ড আর লেফট হ্যান্ড দুটোই লিমিট এক্সিস্ট করছে কিনা এটা চেক করতে হবে। রিমুভেবল হবে, 2 হবে অপশন। হুম, রিমুভেবল হবে, কারণ না, দুদিকে দুটো ডিফারেন্ট হচ্ছে না। হ্যাঁ, ডিফারেন্ট হচ্ছে। ডিফারেন্ট হলে তোর কি কি বললাম, জাম্প ডিসকন্টিনিউটি, আচ্ছা, জাম্প ডিসকন্টিনিউটি ডিফারেন্ট তাই হলে। না? রাইট হ্যাঁ, হ্যান্ড আর লেফট হ্যান্ড দুটো এক্সিস্ট করছে কিন্তু আলাদা, তাহলে এটা হচ্ছে জাম্প ডিসকন্টিনিউটি। আচ্ছা ঠিক। রিমুভেবলে কি হবে, যে দুদিক থেকেই সেম জায়গায় যাচ্ছে কিন্তু মাঝখানে আলাদা, এটা হলো রিমুভেবল। বুঝতে হুম পারলি? আর এখানে হুম। এইরকম এই যে জাম্প আছে, এটা হলো জাম্প। আচ্ছা আর যদি এক্সিস্টই না করে তাহলে সেক্ষেত্রে ওটা অন্য ডিসকন্টিনিউটি। তাহলে এইটা হলো জাম্প ডিসকন্টিনিউটি, মানে ইররিমুভেবল, এইটা হবে অ্যান্সার। আচ্ছা। ব্যাপারটা বোঝা গেল নিশ্চয়ই? তাহলে রিমুভেবল মানে হচ্ছে রাইট হ্যান্ড আর লেফট হ্যান্ড দুটোই এক্সিস্ট করবে, মানে লিমিটটা এক্সিস্ট করছে কিন্তু ফাংশনের ভ্যালুটা আলাদা। কথাটা বুঝতে পারলি? আর জাম্পের লিমিটটাই এক্সিস্ট করছে না, এবং কিন্তু রাইট হ্যান্ড লেফট হ্যান্ড দুটো আলাদা করে এক্সিস্ট করছে, তখন সেটাকে আমরা জাম্প বলছি। ঠিক আছে? হুম। ওকে, কোশ্চেন চলাই 3 নম্বরে। এফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার যদি এক্সটা রেশনাল হয় আর আদারওয়াইজ 0। ঠিক আছে, আদারওয়াইজ 0, তাহলে কি কি হবে? কন্টিনিউয়াস বাট নট ডিফারেন্সিয়েবল অ্যাট 0। ওকে, কন্টিনিউয়াস বাট নট ডিফারেন্সিয়েবল অ্যাট 1। 3 নম্বর হচ্ছে যে ডিফারেন্সিয়েবল অ্যাট 1, আর ডিতে হচ্ছে ডিফারেন্সিয়েবল অ্যাট 0। ভালো কোশ্চেন, বল এটা কি হবে? আচ্ছা, তোদের কাছে কি বংশীধর সাহু কারো কাছে আছে? হ্যাঁ, আছে আমার কাছে। আচ্ছা, তাহলে ওখান থেকে প্র্যাকটিস করবি। হ্যাঁ, হুম। এটা মোটামুটি প্র্যাকটিস করার জন্য মোটামুটি ভালো। তো এর কোশ্চেনের স্ট্যান্ডার্ড একটু মানে লো লেভেল আর কি, আরো বেটার হবে। তোর কত নম্বর আছে রে এডিশন? ফোর্থ এডিশন। ও আচ্ছা, আমারটা তো আরো কম, থার্ড। আমাকে আচ্ছা। কিনতে হবে, 5th এডিশনটা কিনে নিতে হবে। হুম। যাই হোক, কর। সৌম্য, জিরো কি? সৌম্য আছো? হ্যাঁ স্যার। করো, কোশ্চেন অ্যান্সার করো। স্যার এটা ডিফারেন্সিয়েবল অ্যাট এক্স ইকুয়ালস টু 0 হবে। ডিফারেন্সিয়েবল কন্টিনিউয়াস তো 0-তে হচ্ছেই, হ্যাঁ স্যার। ডিফারেন্সিয়েবল হচ্ছে কিনা সেটা চেক করতে হবে। তো এটা সহজে কি করে চেক করবে, দেখো এক্স স্কোয়ারটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে কি হচ্ছে 2x, যেটা হুম। জিরোতে লিমিট হচ্ছে 0, আর এই জিরোটারে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে সেটাও 0ই হচ্ছে, তাহলে আলটিমেটলি 0ই থাকছে, সো ওটা ডিফারেন্সিয়েবল হবে। আর এমনি যদি তুই চেক করার দরকার হয় তাহলে তো আমরা ডেফিনেশনটাকে ইউজ করে টেস্ট করতে পারবো, fh মাইনাস f0 বাই h। তো এখানে শুধুমাত্র র্যাশনাল আর ইরেশনালে আলাদা হচ্ছে, তাই না? তাহলে এইটা fh এর ভ্যালু কত হতে পারে, আইদার, তাহলে fh বাই h, এটা কি হতে পারে, যদি র্যাশনাল হয় তাহলে এটা হয়ে যাবে h, আর যদি ইরেশনাল হয় তাহলে 0 হয়ে যাবে। তাহলে দেখ দুটো ক্ষেত্রেই, সরি, h বিলংস টু q আর h বিলংস টু 0, তাহলে দেখ এই ফাংশনটার লিমিট কিন্তু এক্সিস্ট করছে, দ্যাট ইজ 0। ঠিক না? তার মানে তো ডেরিভেটিভ ইজ 0। বোঝা গেল?
ব্যাপারটা কি বোঝা হ্যাঁ গেল? হ্যাঁ, বোঝা গেছে। হ্যাঁ, তো এই জন্য লিমিটটা এখানে আমাদের কি হচ্ছে, 0 হচ্ছে। এইচ স্কোয়ার বাই এইচ মানে নন জিরো ক্ষেত্রে এইচ স্কোয়ার। আচ্ছা আচ্ছা, জিরোতে কি ডিফাইন্ড হবে ফাংশনটা? না, এটা তো নন নন জিরোর জন্য এটা ডিফাইন ঠিকই আছে, কারণ আমরা তো লিমিট জাস্ট চেক করছি, এইচ এর ভ্যালু 0 নয়। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার আসলো ডিফারেন্সিয়েবল অ্যাট 0। এইটা হলো আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা, চলে আসি কোশ্চেন নাম্বার 4-এ। সবাই বুঝতে পেরেছো এটা? হ্যাঁ স্যার। হুম। আচ্ছা, আমরা নেক্সট কোশ্চেন দেখি। এফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার যখন এক্স হচ্ছে লেস দেন 0, আর এক্স স্কোয়ার প্লাস 2x যখন গ্রেটার দেন ইকুয়ালস টু 0। তাহলে কোনটা কারেক্ট হবে? এফ ডবল ড্যাশ 0 ডাজ নট এক্সিস্ট, ডাজ নট এক্সিস্ট। এফ ডবল ড্যাশ এক্স ইকুয়ালস টু 2 for all x belongs to R. F dash exists for all x not equals to 0, আর d তে হচ্ছে f dash 0 exists। কোনটা হবে? বি অপশন, এফ ডবল ড্যাশ এক্স ইকুয়াল টু 2 ফর অল এক্স বিলংস টু আর। 0 থেকে হবে। ডেরিভেটিভ কি এক্সিস্ট করছে প্রথমে চেক করতে হবে। ফার্স্ট না ডেরিভেটিভ স্যার, করছে না কি, ডেরিভেটিভ এক্সিস্ট করছে না? স্যার। একটা 0 আসছে, একটা 2 আসছে। আচ্ছা, জিরোতে ডেরিভেটিভ 0 আসছে তাই তো? কোনটা করছে না, কি বলতে চাইছো? লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভ সেম তো হচ্ছে না এখানে। এবার দেখো, আমাদের মেনলি কি দরকার? আচ্ছা, লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ডে দু রকম ফাংশন আছে। সো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স। আচ্ছা, তোমরা কি জিরোতে চেক করছো প্রথমে এফ ড্যাশ 0 এক্সিস্ট করছে কিনা? তাহলে এটা হ্যাঁ যদি, স্যার। আচ্ছা 0 যদি করে দিই, তাহলে এইটা আমাদের দু রকম ভাবে ডিফাইন্ড হবে তাই তো? জিরোতে তো 0। আচ্ছা, এবার রাইট হ্যান্ড আর লেফট হ্যান্ডে কিরকম হচ্ছে? যদি এটা ধরে নিই আমি লেফট হ্যান্ডে থাকছে, তাহলে এটা হয়ে যাবে এইচ স্কোয়ার এইচ, যদি এইচটা যদি নেগেটিভ হয়। আর যদি এইচটা পজিটিভ হয়, তাহলে এটা হয়ে যাবে এইচ স্কোয়ার প্লাস 2h বাই এইচ, তার মানে হচ্ছে এইচ প্লাস 2, প্লাস 2। এইচ প্লাস 2 যদি এইচ গ্রেটার দেন ইকুয়ালস টু 0 হয়। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে এর লিমিটটা এক্সিস্ট করছে না, তার মানে এফ ড্যাশ 0 ডাজ নট এক্সিস্ট। ঠিক? তাহলে এইটা তো ডেফিনেটলি ঠিক নয়। আচ্ছা, এবার দেখ 2 নম্বরের ক্ষেত্রে। আচ্ছা দেখ, এইটা যেহেতু ভুল হয়ে গেল, তাহলে তো ফাংশনটা ডিফারেন্সিয়েবলই নয় জিরোতে, তাহলে এইটাও তো ঠিক হওয়ার চান্স নেই। ডাবল ডেরিভেটিভ কি করে তাহলে আর এক্সিস্ট করবে? যদি সিঙ্গেল ডেরিভেটিভ এক্সিস্ট না করে, তাহলে ডবল ডেরিভেটিভ কি ওই আমরা ঠিক করতে পারবো না। কারেক্ট? ঠিক কি ঠিক না? রেসপন্স করো। হ্যাঁ ঠিক। হুম। হ্যাঁ ঠিক। তাহলে এইটা যে বলেছে ফর অল এক্স, তাহলে এইটাও ভুল।
ডেফিনেটলি সিটা ঠিক। তাহলে দেখ তিনটে আমরা ভুল বুঝে গেলাম, আর বাকি এইটা যে এক্সিস্ট করছে সেটা আলাদা করে দেখলেই বোঝা যাবে। কারণ দেখ এই এক্স যদি স্ট্রিক্টলি পজিটিভ হয় তাহলে তো ফাংশনটা শুধু এইটাই কাজ করবে না, তাহলে এইটা তো ডিফারেন্সিয়েবল ফাংশন। আর যদি স্ট্রিক্টলি নেগেটিভ হয় তাহলে শুধুমাত্র এইটুকুর মধ্যেই থাকবে, তাহলে দুটোই আলাদা আলাদা করে ডিফারেন্সিয়েবল। তো আলাদা করে শুধু জিরোতেই সমস্যা হচ্ছে, বাকি কোনো জায়গায় সমস্যা হবে না, ঠিক না? যদি আমি এক্স পজিটিভে দেখি তাহলে তো এই পোর্শনটার কোনো মানে অংশগ্রহণই নেই, ঠিক না? বোঝা গেল ব্যাপারটা? বলবি বলবি? হ্যাঁ, বোঝা গেল। হুম, ওইটা যাচ্ছে না বুঝি। ঠিক আছে, আচ্ছা 5 নম্বর কি বলছে যে ইফ এফ ইজ কন্টিনিউয়াস, হ্যাঁ, তাহলে কোনটা ঠিক হবে? মড এফ কন্টিনিউয়াস, বি হচ্ছে মড এফ মে বি কন্টিনিউয়াস, মড এফ ইজ ডিসকন্টিনিউয়াস, আর ডি হচ্ছে মড এফ হ্যাজ এ রিমুভেবল ডিসকন্টিনিউটি। কোনটা ঠিক হবে? খুব সে তো ইজি। মড এফ কন্টিনিউয়াস হবে তো স্যার, থিওরেম আছে। হুম, একদম অনেক ইজি কোশ্চেন, হবে। হ্যাঁ, এটা কিছুই না, একদম ইজি কোশ্চেন। আচ্ছা মড এক্স ফাংশনটা সম্পর্কে আমরা কি জানি? এফ ইকুয়ালস টু মড এক্স, তাহলে এর সম্পর্কে আমরা কি বলতে পারি বলো তো? মড এক্স ইকাল টু এক্স হবে যখন এক্সটা গ্রেটার দেন জিরো, আর মাইনাস এক্স হবে যখন এক্সটা লেস দেন জিরো, আর এক্স সমান হুম, জিরো হলে জিরো। এটার কন্টিনিউটি ডিসকন্টিনিউটি সম্পর্কে কি বলতে পারি? মড এক্সটা কি কন্টিনিউয়াস সব জায়গায়? বলো কোনটা হবে? হ্যালো, শোনা যাচ্ছে? কি হলো, তোমরা একদম হ্যাঁ, শোনা যাচ্ছে। রেসপন্স বন্ধ করে দিলে। খুব সহজ কোশ্চেন তো এটা। তো কন্টিনিউয়াস এট জিরো হবে। কেন এভরি, কোথাও ডিসকন্টিনিউয়াস আছে? মাইন না, তো ফাংশনটা তো ডিসকন্টিনিউয়াস নয়, এভরিওয়্যারই হবে। তাহলে হ্যাঁ, এটা এভরিওয়্যার হবে, একদম সহজ কোশ্চেন। আচ্ছা এটা কি ডিফারেন্সিয়েবল হবে? না, কোথায় হবে না? জিরোতে। শুধু জিরোতে হবে না, বাকি সব জায়গায় ডিফারেন্সিয়েবল হবে। তাহলে এটা মাথায় রাখতে হবে যে ডিফারেন্সিয়েবল এক্সেপ্ট অ্যাট জিরো, ঠিক না? কারণ জিরোতে শুধুমাত্র হবে না ডিফারেন্সিয়েবল, বাকি সব জায়গায় হবে। ঠিক আছে, আচ্ছা 8 নম্বর কোশ্চেন দেখ। ইফ এফ ইজ স্ট্রিক্টলি ইনক্রিজিং, দেখ এটাকে আমরা সবসময় এরকম করে লিখবো, হ্যাঁ, স্ট্রিক্ট ইনক্রিজিং কে উপরের অ্যারো দিয়ে দেখো অন ডি, ঠিক আছে? তাহলে কোনটা হবে? এফ ইনভার্স এক্সিস্টস and strictly increasing
on D. F inverse exists and strictly decreasing on D. F inverse does not exist. অ্যাকচুয়ালি এটা ডি হওয়া উচিত নয়, এখানে অন রেঞ্জ অফ এফ করে দিচ্ছি। মানে ফাংশনটা হচ্ছে ডোমেন ডি থেকে ডিফাইন্ড, ঠিক আছে? তো পুরো আর এ ফাংশনটা ইনভার্টেবল নাও হতে পারে, কিন্তু আমি যদি শুধু রেঞ্জে দেখি, হ্যাঁ, তাহলে কিন্তু এটা ইনভার্টেবল হবে, কারণ ওটা তুই 1 2 ধরে নিচ্ছিস। আচ্ছা বলেই দিলাম, যাই হোক কর। এটা গ্রাফ থেকে বলতে পারছি যে এটা ইনভার্স এক্সিস্ট করবে আর ডিক্রিজিং হবে, মানে বি অপশন স্ট্রিক্টলি ডিক্রিজিং। এফটা যদি ইনক্রিজ করে তাহলে তার ডেরিভেটিভটাও ডিক্রিজ করবে। কোথায়, কোন গ্রাফ থেকে তুই দেখলি রে? না মানে আমি এফটা ইনক্রিজ করছে, হুম, আমি যেমন ধরো তাহলে তার তার ইনভার্সটা ডিক্রিজ করবে তো। ইনভার্সটা ডিক্রিজ কেন করবে? এক- দেখ আমাদের বেসিক্যালি কি আছে, দেখ ইনক্রিজ করছে মানে কি, এক্স লেস দেন ওয়াই ইমপ্লাই করবে এফ এক্স লেস দেন ওয়াই, ঠিক? এটাই তো। হুম আচ্ছা এবার ইনভার্সটা তার জন্য কি হচ্ছে, দেখ দুদিকে তুই তাহলে ইনভার্সে যদি তুই মানে রেঞ্জ থেকে যদি দুটো পয়েন্ট নিস, সি লেস দেন ডি, ধর এরকম নিলি। আচ্ছা সিটাকে তুই লিখতে পারিস, যেহেতু রেঞ্জে আছে সিটাকে লিখতে পারিস এফ অফ এ, আর তাহলে এখানে বি ডিটাকে লিখছি ধর এফ অফ বি। এইটা যদি হয় তাহলে এখান থেকে আমরা কি কনক্লুশন টানতে পারি, এ বি সম্পর্কে কি বলতে পারবো, এ লেস দেন বি হবে না এ গ্রেটার দেন বি হবে? এইটা হলে এটা হবে ইফ অ্যান্ড অনলি ইফ, তাই না? এ লেস দেন বি হবে। তাহলে এ লেস দেন বি, আর এ লেস দেন বি স্যার। এটাই তো হচ্ছে তোর এফ ইনভার্স সি, আর বিটা হচ্ছে এফ ইনভার্স ডি, ঠিক না? ধর এটা গেল সিতে, এই হ্যাঁ এটা গেল এফ অফ সিতে, সরি সিতে গেল, আর বিটা গেল ডিতে। সিটা যদি ডি এর থেকে ছোট হয় তাহলে এটাও বি এর থেকে ছোট হবে, কারণ এটা যদি বি এর থেকে বড় হয়ে যায় তাহলে তার ইমেজটা তো আবার, বুঝতে পারছি যে এইটা স্যাটিসফাই করছে, ঠিক আছে? তো এটা এটা সব মাথায় গেঁথে রাখ যে এফ যদি ইনক্রিজ করে দেন এফ ইনভার্সও ইনক্রিজ করবে, এটা মাথায় রাখবি একদম, দুটো একই রকম নেচার হবে। কথাটা বুঝতে পারলি? হ্যাঁ উল্টোটা আমি হবে বলছি না। যে একটা হ্যাঁ কোন একটা ফাংশন মানে স্ট্রিক্টলি ইনক্রিজিং ফাংশন, হ্যাঁ ওর আমি ইনভার্স ফাংশন বের করে যদি দেখি, হ্যাঁ দেখ, তো মানে তাহলে তো ওটা একটু ওটা দেখাও তো, ওটাই বলছি। হ্যাঁ তুই যে কোনো একটা বল, তুই আচ্ছা দাঁড়া, তোরাই নিজেরাই ই কর। কোন একটা ইনক্রিজিং ফাংশন। হুম, বল আমাকে এক্সাম্পল বল। এফ অফ এক্স এই এক্স স্কোয়ার, ওটারই ইনভার্স ফাংশনের। এক্স স্কোয়ার, হ্যাঁ এক্স স্কোয়ার মানে দেখতে কিরকম হয়? এক্স তো স্কোয়ার স্যার ইউ শেপ। আমি শুধু ধর জিরো থেকে এইটুকু নিচ্ছি, হ্যাঁ এরকম হ্যাঁ হয়। হ্যাঁ এর ইনভার্সটা কিরকম দেখতে হয়?
তাহলে নিচের দিকে যাবে ওখান থেকে। তাহলে এর ইনভার্স এইরকম হবে, এইরকম দেখতে হবে। স্যার ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স স্কোয়ার হয়ে যাবে। মাইনাস এক্স স্কোয়ার কেন হবে রে ভাই? নেগেটিভ। রুট প্লাস মাইনাস। হুম এটার গ্রাফ এই কি হবে, এটা যদি এফ এক্স ইকুয়ালস টু এটা হয় তাহলে এক্স ইকুয়ালস টু রুট ওয়াই হয়ে যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ তাহলে তো হ্যাঁ হ্যাঁ স্যার এফ হ্যাঁ। এক্স হয়ে যাবে রুট, এফ ইনভার্স এক্স হয়ে যাবে রুট এক্স। রুট এক্স এর গ্রাফ কিরকম হয়? এরকম হয় না? দাঁড়া, তোদের কনফিউশন দূর করার জন্য আমি জিওজেব্রা খুলছি। হ্যাঁ স্যার ওইটা হয়। তোকে আরেকটা জিনিস আমি শেখাচ্ছি। এটা আগে দেখে নিই। আচ্ছা ওখানেই দেখাচ্ছি। আরে বাবা ম্যাক্সিমাইজ হ না। দেখ এক্স স্কোয়ার হলো, আর এখানে ধর জি এক্স ইকুয়ালস টু রুট এক্স, এস কিউ আর টি এস কিউ আর। দেখ একটা জিনিস খেয়াল কর, দেখ দেখতে পাচ্ছি এটা ইনক্রিজই তো করছে নাকি? হ্যাঁ হ্যাঁ ঠিক বুঝলাম। আচ্ছা আরেকটা জিনিস খেয়াল কর, তুই একটা জিনিস কি দেখতে পাচ্ছিস, এই যে ওয়াই ইকুয়ালস টু এক্স যে লাইনটা করেছি, মানে যে মিডিলের লাইনটা, আচ্ছা এই সবুজ লাইনটা দেখ আর এই লাল লাইনটা দেখ, এই দুটোর মধ্যে ডিফারেন্স মানে কি, মানে কানেকশন খুঁজে পাচ্ছিস? হ্যাঁ মানে ওই লাইনের ইমেজ তৈরি করছে, ওই লাইনটা ইমেজ তৈরি কারেক্ট, করছে। রিফ্লেকশন, হ্যাঁ হ্যাঁ ইমেজ। হ্যাঁ মানে তুই যদি কালোটাকে আয়না ভাবিস তাহলে তারই ছবি কিন্তু এটা। আমি ওই হিসাবে আমি ভাবলাম যে উপরে ওটা উঠছে, তাহলে যদি এটা রিফ্লেকশন করে তাহলে ওটা তো নিচে নামবে, এটা ভেবে আমি। এটা এটা নামছে কোথায়? এটাও তো উপরে উঠছে। হ্যাঁ সেটাই বুঝলাম, এবার বুঝতে পারলাম। হ্যাঁ হুম এটাও কিন্তু নামছে না কেউ। এটার স্লোপটা ইনক্রিজ করছিল, এটার স্লোপটা ডিক্রিজ করছে, এটা হচ্ছে ডিফারেন্স। মানে এদের ডেরিভেটিভটা দেখ, ও গ্রিনের ডেরিভেটিভটা আস্তে আস্তে বাড়ছিল, মানে আস্তে আস্তে খাড়া হচ্ছিল, মানে কি ডেরিভেটিভটা ইনক্রিজ করছিল। আর হ্যাঁ হ্যাঁ লালের ডেরিভেটিভটা ডিক্রিজ করছে, মানে আস্তে আস্তে নুইয়ে যাচ্ছে ফাংশনটা, কিন্তু ফাংশনটা ইনক্রিজই করছে। হুম বুঝতে পারলি? এইটা হচ্ছে ডিফারেন্স। বুঝলাম। হুম তো এটা সব সময় মাথায় রাখবি। আচ্ছা আচ্ছা এটা তো তোরা সবাই জানিস যে দুটো ফাংশন যদি কন্টিনিউয়াস হয় তাহলে যোগফলটাও কন্টিনিউয়াস হবে। হ্যাঁ স্যার। এটা নিয়ে কিছু বলার নেই। আচ্ছা একটা মোনোটোনিক ফাংশন সম্পর্কে কি জানিস? মোনোটোনিক ফাংশন কাকে বলে? মনোটোন ইনক্রিজিং বা ডিক্রিজিং হবে। আচ্ছা মোনোটোন মানে হচ্ছে আইদার ইনক্রিজিং বা ডিক্রিজিং, ঠিক হ্যাঁ তো? আচ্ছা এটা ঠিক আছে, হ্যাঁ ওকে। আচ্ছা এই এই 11 নম্বর কোশ্চেনটা হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেন, যে এফ হচ্ছে 0 to 10 থেকে 0 to 10, ঠিক আছে, কন্টিনিউয়াস। আচ্ছা তাহলে কোনটা কারেক্ট হবে? এটা খুব ভালো কোশ্চেন। এফ নিড নট হ্যাভ এনি ফিক্সড পয়েন্ট। ফিক্সড পয়েন্ট কাকে বলে? এফ এক্স ইকুয়ালস টু এক্স যেখানে হয় সেইটা হলো ফিক্সড পয়েন্ট, মানে কোথাও মুভ করছে না, ঠিক আছে। এফ হ্যাজ অ্যাট লিস্ট 10 ফিক্সড পয়েন্ট। সি হচ্ছে এফ হ্যাজ অ্যাট মোস্ট 1 ফিক্সড পয়েন্ট। আর ডি হচ্ছে এফ ইজ এ এফ হ্যাজ অ্যাট লিস্ট 1 ফিক্সড পয়েন্ট।
হুম, কোশ্চেনটা বুঝতে পেরেছিস না পারিসনি? হ্যালো? হ্যাঁ হ্যাঁ স্যার। এটা কি হবে না হবে না? কোশ্চেনটা একটু কেমন লাগছে? কোথায় সমস্যা, কোথায় কোশ্চেনটাই বুঝতে? কন্টিনিউয়াস হতে, এখানে তো 0 থেকে 10 ইন্টারভ্যালের মধ্যে কন্টিনিউয়াস বলে দিয়েছে ফাংশনটা। হ্যাঁ, এবার মানে নিড মানে প্রয়োজন আছে ফিক্সড পয়েন্টের, এই ব্যাপারটা বুঝতে পারছি না যে নিড নট হ্যাভ মানে নেই নাও তো থাকতে পারে, মানে নাও থাকতে পারে, এটা নেই হচ্ছে। নেই তো ওরকম প্রয়োজনই তো নাই, ওখানে তো বলে দিয়েছে প্রয়োজন নাই এই অপশন আমি বলছি। আচ্ছা, তুই এ বলছিস। সৌম্য? স্যার ফিক্সড পয়েন্ট তো থাকতেও পারে স্যার। থাকতেও পারে না থাকবেই, কোনটা? মানে না থাকতেও পারে কি? দেখো, হ্যাঁ এইটার স্যার থাকবে। এইটার আমি আমি সবচেয়ে থাকবে স্যার। আমি আমি কিছুই বলছি না, আমি জাস্ট একটা ছবি আঁকছি। হ্যাঁ, দেখো, ছবিটা হচ্ছে এটা যদি বাদিয়ে দিই, ঠিক আছে? এইটা এইটা হচ্ছে 0, এটা হচ্ছে 10, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এদিকে হচ্ছে 10 ওয়াই অ্যাক্সিস। আর বাকি হচ্ছে, আমি যদি একটা লাইন ড্র করি, এইটা হচ্ছে, সরি, হ্যাঁ, এইটা হচ্ছে আমার এক্স, ওয়াই ইকুয়ালস টু এক্স লাইন, ঠিক? এটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এক্স লাইন, ঠিক আছে? আচ্ছা, এইবার আমার ফাংশনটা কি হবে? আমার ফাংশনটা হবে এর মধ্যেই কোনো একটা গ্রাফ হবে, ঠিক কি, হ্যাঁ কি না? হ্যাঁ একটা স্যার। ফাংশন মানে কি, এরকম তো হয় না? তো এটা স্টার্ট যে কোনো জায়গা থেকে করতে পারে, 0 থেকে 10-এর মধ্যে f0-র ভ্যালু যে যে কোনো জায়গায় স্টার্ট হতো, ধরো এখানে স্টার্ট হলো, শেষ কোথায় হতে পারে, এইদিকে কোথাও একটা শেষ হবে, ধরো এখানে গিয়ে শেষ। এইবার এইরকম কন্টিনিউয়াস ফাংশন যদি আমি ড্র করি, তো কোথাও না কোথাও গিয়ে তো কাট করবে এই লাইনটাকে। হ্যাঁ স্যার। হ্যাঁ, যেখানেই কাট করবে সেখানেই তো ভ্যালুটা কি হলো, ওয়াই আর এক্স সমান হয়ে গেল না সেখানে? তারপর হ্যাঁ সেখানে তো স্যার। এফ এক্স এর যা ভ্যালু সেখানে এক্স এর ভ্যালু সমান না, যেখানেই কাট করুক। এইখানে এই লাইনটাকে কাট না করে এরকম কোনো গ্রাফ আঁকা যাবে? দেখো, এই লাইনটাকে যদি না কাট করে যদি গ্রাফ আঁকতে হয়, তাহলে পুরোটাই ওপরে থাকবে বা পুরোটাই নিচে থাকবে। কিন্তু দেখো, অ্যাটলিস্ট 0 এখান থেকে তো স্টার্ট করতে হবে, তবেই তো সম্ভব। তাহলে তো 0টাই ফিক্সড পয়েন্ট হয়ে গেল। আমি বলছি 0তেও টাচ করবে না, এখানেও টাচ করবে না, তারপরে তুমি এখান থেকে স্যার গিয়ে, অ্যাটলিস্ট একটা ফিক্সড পয়েন্ট থাকবে, বিটটা হবে। ঠিক কি না? এই ছবিটা দেখে হ্যাঁ একদম স্যার। বোঝা গেল যে ফিক্সড পয়েন্ট থাকতেই হবে। আর তাহলে এই ছবিটাই যদি আমি দেখি, তাহলে এখানে আছে দুটো, ঠিক? এই ছবিটা যদি দেখি, এখানে একটা ফিক্সড পয়েন্ট, তার মানে অ্যাটলিস্ট একটা থাকতেই হবে। বলো, বোঝা গেল কি গেল না? হ্যাঁ স্যার।
ঠিক আছে, তার মানে অ্যাটলিস্ট একটা থাকবে। হিরণময়? হ্যাঁ, বুঝলাম। হ্যাঁ, আচ্ছা, তাহলে কোশ্চেনের স্ট্যান্ডার্ড কিন্তু একটু বাড়লো। ঠিক আছে, দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, কনসিডার দ্য ফলোয়িং কন্ডিশনস। S1 হচ্ছে fx is well defined at x equals to a. S2 হচ্ছে limit x tends to a fx must exist. S3 হচ্ছে fx is continuous. S4 হচ্ছে fx not equals to 0 for at x equals to a. এবার বলছে যে which of these conditions are necessary for a function fx to be differentiable at x equals to a. বোঝা গেল? অপশন হচ্ছে only S3 is true, both S1 and S3 are true. C তে বলছে S1 S2 S3 are true, আর D তে বলছে all are true. দেখো নেসেসারি মানে ডিফারেন্সিয়েবল হলে ওইটা হতেই হবে, আর সাফিসিয়েন্ট মানে ওই কন্ডিশনটা স্যাটিসফাই করলে ডিফারেন্সিয়েবল হবে। দুটোর মানে বুঝতে পেরেছো? মানে ডিফারেন্সিয়েবল সাফিসিয়েন্ট মানেটা বলুন আরেকবার। সাফিসিয়েন্ট মানে কি, যে কন্ডিশনটা ট্রু হলে ডিফারেন্সিয়েবল হবেই, আর নেসেসারি মানে ডিফারেন্সিয়েবল হতে গেলে কন্ডিশনটা ট্রু হতেই হবে। কথাটা বুঝতে পেরেছো? তোমাকে এখানে কি দেখাতে বলেছে? বলেছে এটাই হবে স্যার, কারণ স্যার যদি ফাংশনটা ডেরিভেবল হয় তাহলে তাহলে এটা কন্টিনিউয়াস হতেই হবে, আর কন্টিনিউয়াস হতে হলে লিমিটটাকে আগে এক্সিস্ট করতে হবে। আচ্ছা, মানে এই S2টা তো হতেই হবে। হ্যাঁ স্যার, আর কন্টিনিউয়াসটা এক্সিস্ট করলে আগে লিমিটটা তো এক্সিস্ট হতে হবে। হ্যাঁ, লিমিটটা এক্সিস্ট হতে হবে, তার মানে S2টা হবে কারেক্ট। আর আর S2 S3টা ওই অপশনে ছিল, তাই ওইটাই স্যার। হ্যাঁ, স্যার S2 আর S3টা তো ওই সি অপশনে আছে। আচ্ছা, হ্যাঁ বাকিগুলোতে S2 নেই, তাহলে সিটা তুমি বলছো না না ডি স্যার, বলছো? সি না ডি? সি। ডি কেন নয়? ডি এ কি দোষ করলো? দেখো ডিফারেন্সিয়েবল হতে গেলে এফএক্সটাকে নন জিরো হতে হবে, তার তো কোনো মানে নেই, আছে কি? না, আমি তাহলে যদি S4 হচ্ছে তো, হ্যাঁ, S4 মানে ঠিক হবে। না না না, মানে ডিফারেন্সিয়েবল হতে গেলে S4টা যে হতেই হবে তার তো কোনো মানে নেই। S4 কে ট্রু হতেই হবে তার কি কোনো গ্যারান্টি আছে? না, তাই সেই জন্য ওটা হবে না। মানে কোনগুলোকে হতেই হবে যদি ডিফারেন্সিয়েবল হয়, কোন কোন কন্ডিশন হতেই হবে, যেমন কন্টিনিউয়াস হতেই হবে। আচ্ছা, কন্টিনিউয়াস এখানে একটা জায়গা দাঁড়াও, এফএক্সটা কন্টিনিউয়াস, কিন্তু কোথায় কন্টিনিউয়াস? এতে কন্টিনিউয়াসটা হবে, মানে এর একটা নেবারহুডে কন্টিনিউয়াস হবে, কিন্তু
সব জায়গাতে তো হওয়ার দরকার নেই, এটা অ্যাকচুয়ালি কন্টিনিউয়াস অ্যাট এ করে দাও, না হলে একটু ভুল হয়ে যাবে। কন্টিনিউয়াস অ্যাট এ মানে এতে কন্টিনিউয়াস হতেই হবে ডিফারেন্সিয়েবল মানে, আর লিমিটটা এক্সিস্ট করতে হবে, আর এফএক্সটাকেও ডিফাইন হতে হবে। তো সিটা ট্রু, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ওকে। আচ্ছা, এবার 13 দেখো, আমরা এবার ডিসকাস করব মড এই বক্স এক্স ফাংশন সম্পর্কে। এফ এক্স ইকুয়ালস টু বক্স এক্স, বক্সের সম্পর্কে তোমরা সবাই জানো। হ্যাঁ, এর জন্য কোন কোনগুলো কারেক্ট হবে সেটা বলতে হবে। আচ্ছা, আচ্ছা, the points at which f is not continuous is r, মানে কোথাও কন্টিনিউয়াস নয় এটা বলতে চাইছে। the points at which f is not continuous is countable, মানে একটা কাউন্টেবল সেটে ফাংশনটা ডিসকন্টিনিউয়াস। তারপরে বলছে f is increasing, df is decreasing। বলো কোনটা হবে? 13টা ভাবো, আমি 14 লিখছি। হুম, বক্স এক্স এর গ্রাফ আঁকতে পারবে তোমরা? হ্যাঁ, হ্যাঁ স্যার। তোমরা এঁকে আমাকে পাঠাও, হোয়াটসঅ্যাপ করো।
কি হলো? হ্যাঁ স্যার, করছি, পাঠাচ্ছি। হুম। হিরণময়ী একদম ঠিক আছে। এখান থেকে এবার বলো, এখান থেকে কোনটা কি হচ্ছে? এখান থেকে বলো যে কোন কোন পয়েন্টে ফাংশনটা ডিসকন্টিনিউয়াস। হিরণময়, হ্যাঁ, 1 2 3 এভাবে যাচ্ছে। তো এই সেটটা কি? রিয়েল নাম্বার। হুম। এই সেটটা কি? -1ও যাচ্ছে, 1ও যাচ্ছে, 0-তেও হ্যাঁ, যাচ্ছে, তো মানে এই আমার সেটটাকে অপশনের থেকে কি কোনটা? ইন্টিজার হ্যাঁ, এখানে ঠিক তো আছে, তো অপশন থেকে কোনটা এবার মিলছে? F is not continuous in the part, এই নম্বরটা। হ্যাট গাধা, পুরো আরে কি ডিসকন্টিনিউয়াস ফাংশনটা? না, শুধু ইন্টিজারে হচ্ছে। তাহলে সেই সেটটা কি কাউন্টেবল না? ও হ্যাঁ, হ্যাঁ কাউন্টেবল হবে। তাহলে দ্য স্যার পয়েন্টস 13 এ দিয়েছি, কিন্তু স্যার যাচ্ছেই না এখনো। হ্যাঁ, 13 ঠিক, কিন্তু যাচ্ছেই না এখনো, ঘুরছে। ও চলে আসবে। ঠিক আছে, তাহলে শুধুমাত্র এটা ইন্টিজার গুলোতে ডিসকন্টিনিউয়াস, বাকি জায়গাগুলোতে কন্টিনিউয়াস, তার মানে সেটটা কাউন্টেবল। ঠিক, বোঝা গেল? আচ্ছা, এইটা এটা এটা বলো, এটা একদম স্ট্যান্ডার্ড কোশ্চেন, হ্যাঁ, মানে একদম কমন কোশ্চেন, একদম স্ট্যান্ডার্ড রেজাল্ট বইয়ের। 14 নম্বরটা বলো। তীর চিহ্ন দেবে না, ওখানে দেবে ওই গোল্লার মতো দেবে, নাহলে ফার্স্ট ব্র্যাকেট দেবে, তীর চিহ্ন দিতে পারো, ঠিক আছে চলবে। সৌম্য, বুঝতে পেরেছো তাহলে সলিউশনটা? হ্যাঁ স্যার। তা 14 নম্বরটা দেখো, if f is differentiable on ab and there exists alpha such that derivative is less than equals to alpha, তাহলে ফাংশনটা কন্টিনিউয়াস কিন্তু ইউনিফর্মলি কন্টিনিউয়াস নয়, ইউনিফর্মলি কন্টিনিউয়াস কিন্তু কন্টিনিউয়াস নয়, ইউনিফর্মলি কন্টিনিউয়াস কিন্তু ডিফারেন্সিয়েবল নয়। আর 4 নম্বরে বলছে যে সবগুলো ইউনিফর্মলি কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস, ডিফারেন্সিয়েবল সব, তো কোনটা হতে পারে? ভালো করে পড়লেই অ্যান্সার লুকিয়ে আছে কোশ্চেনের মধ্যেই।
কি হচ্ছে না? স্যার ফাংশনটা বাউন্ডেড এবং ডিফারেন্সিয়েবল বলা আছে। ফাংশনটা বাউন্ডেড, ফাংশনটা কোথায় বাউন্ডেড বলা আছে? ফাংশনটা ডিফারেন্সিয়েবল বলা আছে, আর ডেরিভেটিভটা বাউন্ডেড বলা আছে। ডেরিভেটিভটা বাউন্ডেড। তার মানে দেখো একটা জিনিস, দেখো ক্লোজড এবিতে যদি ফাংশন হয় কোনো ফাংশন, তো সেটা অবভিয়াসলি কন্টিনিউয়াস যদি হয়, ডিফারেন্সিয়েবল যেহেতু তাহলে কন্টিনিউয়াস, তাহলে তো বাউন্ডেড হবেই, সেটা নিয়ে বড় প্রশ্ন নয়। ডি অপশন হবে কন্টিনিউয়াস, ইউনিফর্মলি কন্টিনিউয়াস এন্ড ডিফারেন্সিবল। একদম, কারণ তো বলেই দিয়েছে ফাংশনে যে ডিফারেন্সিয়েবল, তাই না? আর হ্যাঁ এটা এটা একটা স্ট্যান্ডার্ড রেজাল্ট যে এইটা হলে ইউনিফর্মলি কন্টিনিউয়াস হয়। হ্যাঁ, এটা হলে অ্যাকচুয়ালি কি হয়, ফাংশনটা লিপসিস কন্টিনিউয়াস। লিপসিস কথাটা জানো? লিপসিস কন্ডিশন জানো? এটা হচ্ছে যে হ্যাঁ। এফ এক্স মাইনাস এফ ওয়াই ইজ লেস দ্যান ইকুয়ালস টু সাম কনস্ট্যান্ট ইন্টু মড এক্স মাইনাস মড ওয়াই, এইরকম যদি হয় সেটাকে আমরা কি বলি, লিপসিস কন্টিনিউয়াস বলি, তাই না? বা লিপসিস কন্ডিশন স্যাটিসফাই করছে, এইরকম যদি হয় তাহলে ফাংশনটা ইউনিফর্মলি কন্টিনিউয়াস হয়। ঠিক আছে, ইউনিফর্মলি কন্টিনিউয়াস জানো কি জানো না? যদি কোনো থাকে, সমস্যা থাকে তো বলতে পারো। ঠিক আছে, কিছু বলবে? হ্যাঁ কোশ্চেন স্যার। আছে বলো। হ্যাঁ স্যার। না ঠিক আছে, না স্যার ঠিক আছে, বুঝলাম। ওকে, তাহলে আমরা নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেনটা একটু বোধহয় দেখা যাক কি হয়, যে এফ ইজ ডিফারেন্সিয়েবল অন ওপেন এবি। ঠিক আছে, ওপেন এবিতে ডিফারেন্সিয়েবল আছে, আর এফ অফ এ ইজ ইকুয়ালস টু 0 দেওয়া আছে, এটা দেওয়া আছে। আর দেওয়া আছে যে এফ ড্যাশ এক্স ইজ লেস দ্যান ইকুয়ালস টু k times mod fx for all x belongs to open ab। ঠিক আছে, তাহলে কোনটা কারেক্ট হবে? f is 0 for all x belongs to ab, 2 নম্বর মানে f may not be, মানে পুরোটা 0 নয়। 3 নম্বর বলছে কন্টিনিউয়াস বাট নট ডিফারেন্সিয়েবল। এটা কি বাজে, অন, আর ডি হচ্ছে ডিসকন্টিনিউয়াস অ্যাট x equals to a plus b by 2। সিডি তো মানে ভুলভাল, কারণ বলেই দিয়েছে ডিফারেন্সিয়েবল, তা সিডি তো হবেই না, এটা জাস্ট বলেই দিচ্ছি। আর ডিফারেন্সিয়েবল মানে কন্টিনিউয়াস হবে, তো এটা তো হবেই। ঠিক আছে, এটা ভুল, ডিসকন্টিনিউয়াস তো বলেই যাবে না। পড়ে থাকলো এ আর বি, খুব সুন্দর কোশ্চেন এটা।
এই কোশ্চেনটা আমার মনে হয় তোমাদের এসকে মাপার বইয়ে আছে। দেখি তোমরা পারো কিনা। চেষ্টা করো একটু। কোথাও একটা পড়েছিলাম, খুঁজে পাচ্ছি না। আচ্ছা তাহলে বলি নাকি? একটু দাঁড়ান, চেষ্টা করছি। আচ্ছা করো তাহলে। তাহলে আমি পরের কোশ্চেনটা লিখি।
ওটা এ হবে 15, কি করে বলছো? কারণ এই এফ অফ এ ইকুয়াল টু 0 ওখানে বলে দিয়েছে। হুম এটা এই যে বি নম্বর অপশনটা যে আছে, ওটা এফ মানে নট ইকুয়াল টু 0, তো মানে এফ অফ এ না কি, এটা মানে এটা আমি বুঝতে পারিনি। এটা মানে সব জায়গায় জিরো নয়, এটা মানে কি বলছে যে সব জায়গায় জিরো। তো এখানে প্রশ্নতে এফ অফ এ 0 বলে দিয়েছে, তার মানে এই বি অপশন তো হচ্ছে না, এইটুকু বুঝতে পারছি। না না না, এইটা বি অপশন মানে কি সব জায়গায় জিরো না, মানে কোথাও কোথাও নন জিরো হতে পারে, বি অপশনের মানে সব, মানে এটার মানে হচ্ছে যে এটা নয়, মানে কোথাও কোথাও জিরো নন জিরো হতেই পারে, মানে সব জায়গায় যে ঢালাও জিরো সেটা নয়। আচ্ছা আচ্ছা। বুঝতে পেরেছো? অপশনটা ভালো করে বোঝো। এতে বলছে যে সব জায়গায় জিরো, মানে এফ এক্স ইকুয়ালস টু জিরো ফর অল এক্স, আর বিতে বলছে এফ এক্স নট ইকুয়ালস টু জিরো ফর অল এক্স, তার মানে কোথাও কোথাও জিরো হতে পারে, আবার কোথাও কোথাও নেগেটিভ ওই নন জিরো হতে পারে। হুম। স্যার কোশ্চেনটা আরেকবার একটু বলুন না। কোশ্চেনটা হচ্ছে যে এফটা ডিফারেন্সিয়েবল বলা আছে, ঠিক, আর হ্যাঁ এফ এটা জিরো বলে দেওয়া হয়েছে, আর এফ ড্যাশ এক্স মানে ডেরিভেটিভটা একটা ইনইকুয়ালিটি মেনে চলছে কোনো একটা কে এর জন্য, যে এফ ড্যাশ এক্স লেস দ্যান ইকুয়ালস টু কে ইন্টু মড এফ এক্স, এটা হচ্ছে প্রত্যেকটা পয়েন্টে। হ্যাঁ তাহলে এফটা কি পুরো জায়গাতে জিরো হবে, মানে সব জায়গাতে জিরোই ভ্যালু হবে? মানে এই যে ইনইকুয়ালিটিটা মেনে চলছে এটাই কি আনতে হবে আমাকে? না, ওটা দেওয়া আছে, ওগুলো দেওয়া আছে, উপরের লাইনে সবগুলো দেওয়া আছে, তাহলে এবিসিডির মধ্যে কোনটা হবে? এবিসিডির মধ্যে তাহলে হবে যে পুরোটাতে জিরোই হবে। এটা কি করে তুমি প্রমাণ করবে? তো বলেই দিলাম অ্যান্সার, প্রমাণটা কি করে করবে? স্যার আমি যদি মানে এখানে যদি আমি মিন ভ্যালু থিওরেম থেকে ভাবি, হ্যাঁ, মিন ভ্যালু থিওরেম থেকে কি ভাববে তো বলো? এখানে তাহলে তো অ্যাটলিস্ট এ আর বির মাঝখানে অ্যাটলিস্ট একটা পয়েন্ট, এখানে এ বির মাঝখানে অ্যাটলিস্ট একটা পয়েন্ট মানে এক্সিস্ট করবে, যাতে করে এফ ও বি মাইনাস এফ ও বি বাই বি মাইনাস ইকাল টু এফ ড্যাশ যাই হবে। হুম, বলো আরেকবার। স্যার মিন ভ্যালু থিওরেম যদি এখানে অ্যাপ্লাই করে করি, হুম মানে পয়েন্ট থাকবে, মানে যাতে করে এরকম বলছি যে এফ অফ বি ইকাল টু তাহলে বি মাইনাসে এফ ড্যাশ যাই হবে। হুম তুমি বলতে চাইছো এফ অফ বি এবার মাইনাস ওখানে এফ যদি অফ এ ইজ ইকুয়ালস টু এফ ড্যাশ যাই ইন্টু এফ বি মাইনাস এ, তো এতে এইখান থেকে কি বলা যাবে? এখান থেকে স্যার বলতে পারবো মানে এফ অফ বি মাইনাস এফ অফ এ ইকাল টু এফ ড্যাশ যাই ইন্টু বি মাইনাস এ। হ্যাঁ। এবার স্যার এখানে এফ অফ এটা জিরো বলা আছে, তাহলে এফ হুম অফ বি ইকাল টু বি মাইনাস এ ইন্টু এফ ড্যাশ যাই পাচ্ছি। হুম এবার স্যার আমি যদি ওই ইনইকুয়ালিটিটা মানে মেনটেন করি, তাহলে যে উভয় পক্ষে যদি মড লাগাই, তাহলে এফ অফ বি ইজ ইকুয়ালস টু এফ ড্যাশ যাই ইন্টু বি মাইনাস এ which is less than equals to এফ ড্যাশ যাই এর জায়গায় তুমি লিখতে পারবে কে ইন্টু
কে ইন্টু বি মাইনাস এ মড অফ এফ ড্যাশ যাই এফ যাই আর ড্যাশ কেন হবে? তো এখান থেকে কিছু তো কনক্লুশন টানা যাবে না। দেখো এটার সলিউশন আমি তোমাদেরকে বলে দিই, হ্যাঁ, খুব সুন্দর সলিউশন আছে। আমার হচ্ছে এখানে ধরো এ আছে, এইখানে হচ্ছে বি আছে, আমি এর পাশে কাছাকাছি একটা জায়গায় এক্স একটা পয়েন্ট নিলাম, ঠিক আছে, ওকে। আচ্ছা, এফ এক্স মাইনাস এফ এ, এফ এটা 0, এইটাকে আমরা লিখতে পারি এফ ড্যাশ যাই ইন্টু এক্স মাইনাস এ, ঠিক, ওকে। তার মানে মড এফ এক্স যে কোনো জায়গায় হোক, এক্সটা এ বির মাঝে যে কোনো জায়গায় হোক না কেন, তাহলে মড এফ এক্স ইজ লেস দেন ইকুয়ালস টু, আচ্ছা, সমান সমান এফ ড্যাশ যাই ইন্টু এক্স মাইনাস এ। আচ্ছা, তাহলে এইটা আবার লেস দেন ইকুয়ালস টু কে ইন্টু এফ যাই আচ্ছা, ওখানে কি ছিল, এফ ড্যাশ এক্স ইজ লেস দেন ইকুয়ালস টু ইন্টু এক্স মাইনাস এ। আচ্ছা, আরেকটা জিনিস আমরা এখানে বলতে পারি যে এফটা তো বাউন্ডেড বলতে পারি, তাই না? এফটা তো নিজেও বাউন্ডেড না? তাহলে এইটা হয়ে হ্যাঁ যাবে, হ্যাঁ, এইটা হয়ে যাবে কে ইন্টু এক্স মাইনাস এ, এরকম কোনো একটা এম ধরে নাও। তাহলে এফ এক্স ইজ লেস দেন ইকুয়ালস টু এম ইন্টু এক্স মাইনাস এ, এটা আমরা বলতে পারবো, ঠিক আছে। আবার সেম রিলেশনটা তুমি যদি আবার অ্যাপ্লাই করো, হ্যাঁ, তাহলে তুমি দেখবে যে আরেকটা, মানে আবার যদি তুমি এখানে এই মড এফ এর জায়গায় যদি তুমি ওইটা অ্যাপ্লাই করো, এই জিনিসটা, তাহলে আবার তুমি সেম রিলেশনটা অ্যাপ্লাই করো, তাহলে কি পাবো? দেখো সেম রিলেশন থেকে আমরা এটা পাচ্ছি, ঠিক, এটা পাচ্ছি। আচ্ছা, এফ ড্যাশ যাইটা আবার লেস দ্যান ইকুয়ালস টু, আচ্ছা, এই 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 রিলেশন অবধি আমি কে এফ এফ যাই, হ্যাঁ হ্যাঁ, এটা হলো। আচ্ছা, এইটার জায়গায় এইটার জায়গায় না, এটার জায়গায় এক্স মাইনাস এটা কি আবার অ্যাপ্লাই করা যাবে? দাঁড়াও। না, একটু ভুল হচ্ছে। ওকে, এফ এক্স, দাঁড়াও, এটা আমি পরের দিন বলবো, এটা একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, 16টা দেখি আমরা, এইটা দেখি, এটা এটা বলো। হ্যাঁ করছি। হুম, এটা আমি দেখছি 15টা।
অন্যভাবে একটু বলতে পারিনি। আচ্ছা এইটা দেখো, আমি আরেকটা ভাবে বলতে পারি। এই এই যে রিলেশনটা আমরা পেলাম, ঠিক আছে, স্যার আগের কোশ্চেনটা একটু একটু এ করুন সেই হুম সাইডে। হ্যাঁ স্যার ঠিক আছে। তো থাক, ওটা আমি পরেই বলবো, ওটা একটু ভাবতে হবে আরো। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক, এবার হয়ে যাবে। এ কনস্ট্যান্টটা বাড়তে আছে, না সমস্যা আছে, কনস্ট্যান্টটা বেড়ে যাচ্ছে। আচ্ছা দেখো, এইটার সলিউশন হচ্ছে কি, হ্যাঁ, এটা 33 হলো অ্যান্সার। কিভাবে করলে? পাঠাবো? পাঠাও পাঠাও। হ্যাঁ স্যার হয়ে গেছে। হুম, পাঠাও ওটা। এফ ড্যাশ জিরোটা দেওয়া আছে আমাদের, এফ, আচ্ছা তাহলে এফ জিরো, এফ জিরোর ভ্যালু 1, এটা কোথায় পেলে? ডান সাইডে করেছি, মানে এফ অফ ওয়াই, এফ এক্স এর জায়গায় 0 পুট করেছি, হুম হুম ওখান থেকে পেয়েছি। হুম, ওখান থেকে দুটো জিনিস আসে, আইদার জিরো আসবে নালে 1 আসবে, তো তোমাকে ধরে নিতে হবে এটা 1। তো আমি কেটে দিয়েছি অ্যাকচুয়ালি, ওটা এফ অফ ওয়াই কেটে দিয়েছি ওই জন্য হ্যাঁ আর হ্যাঁ, জিরো ধরে নিলে সবটাই জিরো হয়ে যেত। তো এখানে যেহেতু হুম, যেহেতু কোনো একটা পয়েন্টে 3 দেওয়া আছে, তার মানে সবটাই জিরো নয়, তার মানে এফ জিরো সমান 1 ধরে নিতে হবে এটা। আচ্ছা। আচ্ছা, তাহলে এফ এইচ মাইনাস 1/h এর লিমিটটা হয়ে গেল 1। আচ্ছা, এবার এফ থ্রি যখন বসালি, তাহলে থ্রিটা কমন চলে গেল, এফ থ্রিটা, আর বাকি জিনিসটা থাকলো, বাকি জিনিসটা হ্যাঁ একদম ঠিক আছে। ঠিক আছে, তো যারা
ধরো দেখবে পরে, তাদের জন্য বলে দিই। এফ আমি যদি 0 পুট করে দিই সব দুটোই, তাহলে 0 + 0 সমান হয়ে যাবে f0 ইন্টু f0। তার মানে f0 স্কোয়ার ইজ ইকুয়ালস টু f0। তার মানে এখান থেকে ইমপ্লাই করবে f0 ইজ 0 অর 1। ঠিক, আমি যদি ধরে নিই যে f0টা 0, তাহলে f0 ইকুয়ালস টু 0 ইমপ্লাই করবে fx ইজ ইকুয়ালস টু fx প্লাস f0। তার মানে fx ইন্টু f0, আর f0টা 0 মানে fx ইন্টু 0। তার মানে fx ইকুয়ালস টু তখন 0 হয়ে যাবে। তাহলে ফর এল এক্স তখন 0 হয়ে যাবে। তো যেহেতু f3 ইজ ইকুয়ালস টু 3, ইট ইমপ্লাইজ দ্যাট f0 নট ইকুয়ালস টু 0। তার মানে f0 ইজ 1। এটা হচ্ছে আমাদের এখান থেকে একটা কনক্লুশন। আচ্ছা, নেক্সট হচ্ছে যে f'0 ইজ 11 দেওয়া আছে। তার মানে কি, লিমিট h টেন্স টু 0 fh মাইনাস f0 বাই h ইজ 11। আচ্ছা, এখান থেকে fh মানে fh মাইনাস 1 ডিভাইডেড বাই h গোস টু 1। ঠিক, অ্যাজ h টেন্স টু 0। এখান থেকে আমরা একটা ইনফরমেশন পাচ্ছি। এবার f'3টাও যদি করি, সেটা হচ্ছে লিমিট h টেন্স টু 0 f অফ h প্লাস 3 মাইনাস f3 ডিভাইডেড বাই h। আচ্ছা, h3 কে আমরা লিখতে পারছি f অফ h ইন্টু f অফ 3 মাইনাস f অফ 3 ডিভাইডেড বাই h। এখানে ওই লিমিটটা আছে, এখানে f3টা কমন চলে গেল, আর লিমিট fh মাইনাস 1 ডিভাইডেড বাই h। এইটা আমরা অলরেডি 11 দেওয়া আছে। তার মানে f3 মানে 3 ইন্টু 11, দ্যাট 33। এটা হচ্ছে সলিউশন। ঠিক আছে, আজকে তোমাদের ক্লাসটা আর আমি লম্বা করব না। আচ্ছা, আজকে এখানেই রেখে দিই। হ্যাঁ।